আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। তো তোমাদেরকে আজকে একটু ফিজিক্সের বাইরে গিয়ে একটু কথাবার্তা বলব। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে বাংলা। ইয়েস! বাংলা নিয়ে কথা বলাটা একটু অযৌক্তিক হতে পারে। বাট আমিও একসময় তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম। আমাকেও কিন্তু এই বাংলা, ইংরেজির গণ্ডি পেরিয়ে এতদূর আসতে হয়েছে। তো বাংলাতে কি করলে একটা ভালো রেজাল্ট তুমি তোমার বোর্ড এক্সামে অ্যাচিভ করতে পারো, তার ফুল গাইডলাইনই আজকে তোমাদের দেব। তো শুরুতে আসো বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করি। তোমাদের বাংলা প্রথম পত্রে ৩ টা সেগমেন্ট আছে। একটা হচ্ছে এমসিকিউ, একটা হচ্ছে সিকিউ, আর একটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। শুরুতে আসি এমসিকিউ তে কিভাবে ভালো নাম্বার অ্যাচিভ করব। তো এমসিকিউ কে আমি দুটো সেগমেন্টে ভাগ করি। এক ধরনের এমসিকিউ আসে যেগুলো হচ্ছে জ্ঞানমূলক এমসিকিউ। জ্ঞানমূলক ভাই কিরকম? যেমন তোমাকে কোনো একটা শব্দের অর্থ জিজ্ঞাসা করে শব্দার্থ টিকা থেকে, কোনো একটা কবির জন্ম মৃত্যু সাল জিজ্ঞাসা করতেছে, বা গল্প থেকে কোনো একটা স্পেসিফিক লাইনের একটা কোশ্চেন করে দিল। অর্থাৎ তোমাকে যেটা করতে হবে, তোমার প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন গুলো অ্যানালাইজ করে তোমার বইয়ের যে গদ্য এবং পদ্য আছে এটার ইম্পর্টেন্ট লাইনগুলো দাগানো রাখতে হবে। আর যাদের দাগানো নেই তারা তোমরা চাইলে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে অনলাইনে কিন্তু ভুরি ভুরি পিডিএফ আছে, দাগানো বইয়ের পিডিএফ। অথবা তোমাদের কোনো স্যার ম্যাডামের কাছ থেকে তোমরা বইটা দাগিয়ে নিতে পারো, অথবা তোমার ভাইয়া আপুদের কাছ থেকেও দাগিয়ে নিতে পারো। আশা করি অনলাইনে এটার জন্য এনাফ রিসোর্স আছে। অ্যান্ড তোমার দাগানো বইটা কেন ইম্পর্টেন্ট, কারণ দাগানো বইয়ে যে কিছু গুরুত্বপূর্ণ লাইনগুলো তুমি দাগিয়ে রাখবা, ওই লাইনগুলো তোমার যদি খুব ভালোভাবে মনে থাকে, পরীক্ষায় ওই জ্ঞানমূলক প্রশ্ন এবং আরো একটা জিনিস, সৃজনশীলের নাম্বার প্রশ্ন কিন্তু তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। এরপর আসি এমসিকিউ দ্বিতীয় সেগমেন্ট। এই সেগমেন্টটা হচ্ছে অনুধাবনমূলক, অর্থাৎ তোমাকে তোমার চিন্তা শক্তি ইউজ করে এমসিকিউ অ্যান্সার করা লাগে। এই ধরনের এমসিকিউ হচ্ছে তোমার গল্পটা তুমি কতটা ভালো আন্ডারস্ট্যান্ড করেছো, গল্পের অন্তর্নিহিত ভাব তুমি কতটা বুঝতে পেরেছো সেটার উপরে। সত্য কথা বলতে আমিও ভাই এটা পারতাম না, একদম সত্য কথা বললাম। আমিও এই টাইপের এমসিকিউতে হাবুডুবু খেতাম, একটুও পারতাম না। দেখা যেত পরীক্ষার হলে আমি একটা পারফেক্টলি শিওর একটা অ্যান্সার দিয়ে বাইরে এসেছি, বাইরে এসে আমার আরেক বন্ধু বলতেছে যে না এটা অ্যান্সার হবে না, ওইটা অ্যান্সার হবে। বলেন ভাই কেমনটা লাগে? কিছুই করার নাই। সো এই টাইপের এমসিকিউ গুলো আসলে ভালো করার জন্য একটা ভালো পদ্ধতি হচ্ছে তোমার গাইড বইয়ের বা টেস্ট পেপারের স্কুলের প্রশ্নগুলো এবং বোর্ডের প্রশ্নগুলো, যেইগুলো অনুধাবনমূলক এমসিকিউ প্রশ্ন হয় বা বহুপদী সূচক এমসিকিউ প্রশ্ন হয়, সেইগুলোকে একটু প্র্যাকটিস করা। তুমি যদি হ্যান্ড অন প্রশ্ন প্র্যাকটিস করো, অ্যানালাইজ করো, তোমার মধ্যে একটা ধারণা চলে আসবে যে আচ্ছা ঠিক আছে, পরীক্ষায় এই প্রশ্নটা আসছে, এটার অ্যান্সার এটা হতে পারে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন গুলো এইভাবে তোমার মেন্টালিটি প্রিপেয়ার থাকতে হবে, এতটুকু বলছি। আর একটা কথা, 30টা এমসিকিউ তো ভাইয়া, তুমি যদি অ্যাটলিস্ট 25 প্লাস বা 25-এর আশেপাশে নাম্বার পাও, এনাফ ভাইয়া। বাট ভুলেও ভাইয়া এর থেকে কম পাওয়ার ট্রাই করেন না, একটু ভালো পরীক্ষা দেওয়ার ট্রাই করবেন। এরপরে আসি আমাদের সিকিউ পার্ট, সেটা আমরা সবাই জানি। সিকিউ হচ্ছে বাংলার সবচেয়ে ইজিয়েস্ট পার্ট। এক্স্যাক্টলি, বাংলা প্রথম পত্রে সিকিউ অ্যান্সার করা হচ্ছে সবচেয়ে সহজ কাজ অন্য যে কোনো সাবজেক্ট থেকে। বাংলার সিকিউতে কি থাকে? প্রথমে নাম্বার থাকে, যেটাতে একটা জ্ঞানমূলক প্রশ্ন অ্যান্সার করতে বলা হয়। আর জ্ঞানমূলক প্রশ্ন কি? ওই যে আমরা ওই যে দাগানো বই পড়লাম না, ওইটাই। দ্যাটস ইট। তবে একটা জিনিস আমি বলে রাখবো, জ্ঞানমূলক যখন লিখবা, সাপোজ তোমাকে জিজ্ঞাসা করলো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সাল কত, তো তুমি কি করবা? তুমি জাস্ট সালটা লিখে কয়ে অ্যান্সার দিয়ে আসবা? না, তুমি একটু লাইনটা লিখবা যে স্যার দেখেন, রবীন্দ্রনাথের জন্ম হচ্ছে এত সাল, অর্থাৎ একটা লাইন দিয়ে তুমি জিনিসটাকে রিপ্রেজেন্ট। এরপরে আসি নাম্বার প্রশ্ন, গরুর গ এবং ঘোড়ার গ। এই ৩টা প্রশ্নের জন্য আমি একটা জিনিস রেকমেন্ড করব। তোমার কাজ হচ্ছে তোমার কাজ হচ্ছে তোমার সিলেবাসে যতগুলো গদ্য এবং পদ্য আছে, প্রত্যেকটার পাঠ পরিচিতি ধারা মুখস্থ করবা। এক্স্যাক্টলি, তুমি যদি প্রত্যেকটা পাঠ পরিচিতি ভালোভাবে আয়ত্তে রাখো, তুমি ওই পাঠ পরিচিতি দিয়ে তুমি খতে অ্যান্সার করতে পারবা, তুমি গতে অ্যান্সার করতে পারবা, তুমি ঘতে অ্যান্সার করতে পারবা। এবং মজার বিষয়, স্যাররা যখন ওই পাঠ পরিচিতি রিলেটেড ওয়ার্ড গুলো যখন প্রশ্নে দেখে, তখন তারা বুঝতে পারে যে না, ছেলেটা পড়াশোনা করেছে, তাকে নাম্বার দিতে হবে। কথাটা বুঝছেন? স্যাররাও খুব পছন্দ করে। তো এই জন্য আপনাকে একটা ফর্মেট বলে দিই। খতে কি আছে? একটা জ্ঞানমূলক লাইন লিখতে হয়, এরপরে হচ্ছে ব্যাখ্যা লিখতে হয়, ব্যাখ্যার ওইখানে পাঠ পরিচিতি মেরে দিবা। গরুর গতে কি করবা? গরুর গতে প্রথম লাইনটা হচ্ছে কি, তোমার গল্পের কোন চরিত্রের সাথে মিলেছে, কোন ভাবের সাথে মিলেছে, ভাবটা লিখবা। লিখে প্রথম প্যারা যেটা, দ্বিতীয় যে প্যারাটা থাকবে ওই প্যারাটাতে পাঠ পরিচিতি লাগাই দিবা। 3 নম্বর প্যারাতে যে ভাই উদ্দীপকের সাথে এটা এটা মিলে গেছে, শেষ। 3 নম্বর ডান। 4 নম্বরের প্রশ্ন, সেম ঘটনা। প্রথমে
ম্যাক্সিমাম প্রশ্নে কি থাকে? যথার্থ হয়েছে, তাই না? বা সাদৃশ্যপূর্ণ, বৈসাদৃশ্যপূর্ণ যেটাই হোক ওই লাইনটা লিখে দেন হচ্ছে আবার সেই পাটপুরি চিঠি মেরে দিবা। মেরে দিয়ে উদ্দীপক লিখবা অ্যান্ড ফাইনাল প্যারাটা হচ্ছে তোমার ৪ টা প্যারা থাকবে তো? তো ফাইনাল প্যারাটা তুমিতে ওইখানে কি করবা? যে তোমার এই কারণে সাদৃশ্যপূর্ণ, এই কারণে বৈসাদৃশ্যপূর্ণ। শেষ ভাইয়া। সেম ফরম্যাট প্রত্যেকটা সিকিউতে। এন্ড একটা মজার বিষয় বলে দিই। আ তোমার এই যে সিকিউ গুলো তুমি কিন্তু একটু ফাস্ট লেখা ট্রাই করবে ভাইয়া। বাংলা পরীক্ষায় আমি নিজে একটা জিনিস নিয়ে খুবই সাফার করেছি। সেটা হচ্ছে আমি ফাস্ট লিখতে পারতাম না। যার কারণে আমার মানে ফিনিশ হতো না ঠিকঠাক মতো। তো আমি একটা রিকমেন্ড করব, তুমি কতটা ভালো রিপ্রেজেন্ট করতে পারতেছো তোমার খাতাটাকে, বাংলায় স্যাররা এটাই দেখে। বাংলাতে তুমি খাতার ভেতরে কোনটার ভিতরে কি লিখছো, জ্ঞানমূলক লাইন বাদে বাদ বাকিতে কি লিখছো এটা স্যারা দেখেও না। তোমাদের যেটা রাখতে হবে, প্যারা প্যারা আকারে জিনিসগুলো রিপ্রেজেন্ট করতে হবে। গরুর ঘতে ৩টা প্যারা, ঘোড়ার ঘতে ৪টা প্যারা। এই যে প্যারার কনসেপ্টটা, তারপরে হচ্ছে প্যারাগুলোর মধ্যে লাইন গ্যাপ কিরকম হচ্ছে, তারপরে হচ্ছে তোমার তুমি জিনিসটাকে কতটা পরিচ্ছন্নভাবে রিপ্রেজেন্ট করেছো, তুমি কি কোনো কাটাকাটি করছো কিনা, এই জিনিসগুলো কিন্তু স্যারা বেশি নজর দেয়। এটা কিন্তু তোমার পরীক্ষায় ভালো নাম্বার অ্যাচিভ করতে সাহায্য করবে তুমি যদি গুছিয়ে লিখতে পারো, সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারো। ক্লিয়ার ভাইয়া? নাইস। এবার আসি বর্ণনামূলক। তো সেম ঘটনা বর্ণনামূলক আসবে তোমাদের উপন্যাস এবং আহ নাটক থেকে, রাইট? সো ওই পার্টটা থেকে যখন বর্ণনা বলেছে তুমি অবশ্যই একবার হলেও জীবনে উপন্যাস এবং নাটকটা ফুললি পড়বা ভাইয়া। আর যদি না পড়ে থাকো অ্যাটলিস্ট অনলাইন থেকে এটার মূল ভাবটা, এর ক্যারেক্টার গুলো কি কি ছিল, কোন ক্যারেক্টার কি করেছে, এটার একটা বেসিক আইডিয়া নিবা। ১ ঘন্টার একটা লেকচার করবা, এনাফ ভাইয়া, দ্যাটস ইট। আর বর্ণনামূলক প্রশ্নটা আসলে তেমন কিছুই না, ওই সেম টু সেম সিকিউর ফরম্যাটেই এখানে কাজ আসে আর কি। এখন তোমাদের যেটা বলবো, বাংলা দ্বিতীয় পত্র। তো বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে আমার ফেভারিট ছিল। আহ একটু বললাম আরকি। তো বাংলা সেকেন্ড পেপার তুমি যে কাজটা করতে পারো যে এখানে ৩০ মার্ক থাকে হচ্ছে তোমার এমসিকিউ, যেখানে ব্যাকরণ থাকে, তাই না? ব্যাকরণ থাকে। আর হচ্ছে ৭০ মার্ক থাকে হচ্ছে তোমার রিটেন পার্ট, যেটাকে আমরা নির্মিতি বলি, তাই না? তো ব্যাকরণ পার্টে কিভাবে ৩০ এ ভালো নাম্বার অর্জন করতে পারো তার একটা ছোট্ট ট্রিক বলবো। সবাই ব্যবহার করতে পারো অ্যান্ড ভালো নাম্বার তুমি পাবাই। ২৮, ২৯, ৩০ ইনশাল্লাহ পাবা। আমি পেয়েছি তাই বললাম। কি করেছি? হ্যাঁ, আমি করতাম কি, কোনো মানে তোমাদের যে বইটা আছে, যে টপিকগুলো তোমাদের পরীক্ষায় আছে, সেই অনুযায়ী তুমি প্রিভিয়াস 10 ইয়ার্স, মিনিমাম 10 ইয়ার্স, অর্থাৎ তুমি যদি ভালো হয় তুমি ১৩ সাল থেকে যদি শুরু করো, ২০১৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত যতগুলো বা ২৫, ২৬ যত হয় না কেন, সবগুলো পরীক্ষার এমসিকিউ সলভ করে ফেলবা। জাস্ট বোর্ড, ইয়েস, বোর্ড এক্সামের এমসিকিউ গুলো তুমি যদি এ টু জি, অর্থাৎ প্রথম বিগত ১০ বছর, মিনিমাম ১০ বছর তুমি সলভ করো, গ্যারান্টি দিতে পারতেছি নিম্নে ২০ থেকে ২৫টা এমসিকিউ তোমার কমন পড়বে ভাইয়া। সত্য কথা ভাইয়া, হয়। আমার সময় হয়েছে, ইনশাল্লাহ তোমাদের টাইমেও হবে। অর্থাৎ তোমার ২০ থেকে ২৫টা এমসিকিউ কমন, হুবহু কমনই পড়বে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে। এরপরে 5টা কোশ্চেন এক্সট্রা থাকবে, ওগুলো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে তোমার নির্মিতি পার্ট। তো নির্মিতি পার্টটা হইতেছে, আমি যেটা করতাম, আমি তো হচ্ছে নির্মিতি পার্টে রচনার কথা পড়ে আসতেছি। এর আগে তোমার কি থাকে, সারাংশ সারমর্ম থাকে, পত্র লিখন থাকে, ভাব সম্প্রসারণ থাকে, অনুচ্ছেদ থাকে, আরেকটা কি থাকে, আবেদনপত্র থাকে। তো আমি এই ছোট ছোট যে পার্টগুলো, এগুলো না করতাম কি, সারাংশ সারমর্মের ক্ষেত্রে যেটা করতাম, তোমাদের নির্মিতি বইয়ে দেখবা যে অল্প কিছু কয়েকটা সারাংশ এবং সারমর্ম দেওয়া আছে। তো আমি করতাম কি, সব সারাংশ সারমর্ম পড়তাম না, আমি না শুধু সারাংশ পড়তাম। সারাংশ পড়তে আমার ভালো লাগতো, কারণ ইজি টু আন্ডারস্ট্যান্ড। সারমর্মটা একটু কঠিন, কারণ কবিতা থেকে আসে। সারাংশ আমি কি করতাম, ওই যে বইয়ে যেগুলো আছে ওগুলো একদম ঠাড়া মুখস্থ করে চলে যেতাম। কমন পড়লে তো আলহামদুলিল্লাহ, না কমন পড়লে অসুবিধা নাই, গদ্য থেকে লিখে দেওয়া যায়। আচ্ছা, এবার একটা কথা বলি, ভাব সম্প্রসারণ, এটাও সেম 3টা প্যারায় লিখতে হয়। আর আমরা জানি প্রথমে মূল ভাব লিখতে হয়, তারপরে হচ্ছে এটা সম্প্রসারিত ভাব লিখতে হয়, লাস্টে হচ্ছে তোমার পরিসমাপ্ত করতে হয়। তো ভাব সম্প্রসারণও ভালো করে লিখবা। অ্যান্ড আবেদনপত্র চিঠির ক্ষেত্রে একটা জিনিস আমি রেকমেন্ড করবো, বিশেষ করে আবেদনপত্রের জন্য বলবো, প্লিজ ভাইয়ারা একটু মনোযোগের সহিত নিয়মটা ঠিকঠাক রাখবা। বরাবর কিভাবে লিখতে হয়, তারপরে বরাবরের পরে বিষয়টা একটা আঙ্গুল গ্যাপ দিয়ে লিখতে হয়, এই নিয়মগুলা যে আছে না, এটা খুব সুন্দরভাবে পালন করবা। স্যাররা যে নিয়ম শিখিয়ে দিয়েছে ওই নিয়মটা ফলো করবা। দ্যাটস ইট ভাইয়া, ইউ আর ডান। এখন আসতেছে না হচ্ছে আমাদের অনুচ্ছেদ থাকে, অনুচ্ছেদ হচ্ছে নিয়ম অনুযায়ী ব্যাখ্যা করবা। প্রতিবেদন থাকে, প্রতিবেদনগুলো হচ্ছে নিয়ম মাফিক। আবারও বলছি, নিয়ম। এই যে পার্টগুলো আমি এতক্ষণ দেখালাম, এই জিনিসগুলো কিন্তু তোমার নিয়ম ঠিকঠাক রাখতে হবে। এবং আমি এটা কিন্তু খুব আস্তিরে লিখতাম, রিল্যাক্সে লিখতাম, সময় নিয়ে নিয়ে লিখতাম। বাট আমি রচনার জন্য ৪৫ মিনিট, অ্যাটলিস্ট ৪৫ মিনিট সময় আমি রাখতাম। এই ৪৫ মিনিট আমি রচনা ধোঁয়ায় লিখতাম। এখন রচনা হইতেছে তুমি কি করবা। তো আমি একটা কথা বলবো, তুমি ১০ থেকে ১২টার একটা রচনার লিস্ট করো, যেখানে তুমি তোমার টপ রচনা, যেগুলো হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ার গুলোতে বেশি বেশি আসছে, বা স্যাররা এই বছর রিকমেন্ড করছে যে এই বছর আসতে পারে, এরকম সাজেশন অনুযায়ী ১০ থেকে ১২টা পিক করবা। এন্ড এগুলো তুমি পড়বা না, তুমি কি করবা জানো, ওই টপিককে চ্যাট জিপিটি তে সার্চ করবা যে ভাইয়া
ব্রো ChatGPT তুমি আমাকে এই রচনার জন্য 20টা পয়েন্ট বের করে দাও তো। ইয়েস, এই কাজটা করবা। অ্যান্ড তুমি 20টা পয়েন্ট জাস্ট মুখস্থ করবা। দ্যাটস ইট। ওই পয়েন্টগুলো তুমি মুখস্থ করে পরীক্ষার হলে চলে যাবা। অ্যান্ড ওই প্রত্যেকটা পয়েন্টের উপরে তুমি কি করবা? আচ্ছা, এটা তো আমরা জানি। প্রথমে ভূমিকা থাকে, পরে কি শেষে উপসংহার থাকে। এটা তো আমরা জানি। মাঝখানের পয়েন্টগুলা। এখানে অ্যাট লিস্ট 15 থেকে 20টা পয়েন্ট লিখে চলে আসবা। প্রত্যেক পেজে একটা পয়েন্ট লিখবা, ওই পয়েন্টের ব্যাখ্যা, পয়েন্ট লিখবা, পয়েন্টের ব্যাখ্যা। এমনিতেই তোমার 15-20 পেজ হয়ে যাবে। রচনাতে যত পেজ বাড়াইতে পারো, এটা অনেকে বলুক বা না বলুক, বাট আমি এটা বিশ্বাস করি যে রচনাতে যত পেজ বাড়ানো যায়। আমার রচনায় দেখা যেত যে সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ এই পার্টগুলো অনেক সুন্দর করে গুটি গুটি হাতে লিখতাম, বাট রচনাতে এসে প্রথম 3 পেজ খুব সুন্দর লিখতাম, পরের পেজগুলো কি হয়েছে আল্লাহ মাহবুদই জানে। তো সেম কাজ আমি করতাম আর কি। তো আমি করে একদম ধুমায় লিখতাম, লুজচিট যা লাগে লিখে পেতাম। এই কাজটা আপনারাও করবেন। আই বিলিভ যে এই কাজগুলো যদি তোমরা ফলো করো, তোমরা ভালো একটা নাম্বার অ্যাচিভ করবা ইনশাআল্লাহ। তো বাংলার নিয়ে এই ছিল আমার কাছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আমি যদিও ফিজিক্সের মানুষ, ফিজিক্স পড়াই, ফিজিক্স পড়াতে ভালোবাসি, সারা জীবন ফিজিক্স পড়ে যাচ্ছি। তো এর ভিতরে বাংলা নিয়ে একটু টিপস দেওয়া। এই তো, ভালো থাকবেন সবাই অ্যান্ড একটু পড়াশোনা করবেন ভাইয়া। আবারও বলছি, পড়াশোনা না করলে কিন্তু এই সকল জিনিস অ্যাচিভ হবে না। অ্যান্ড একটা প্রশ্ন আমার, প্রশ্নটা হচ্ছে যে ভাই, আমি আমার লাইফে না কাউকে না বাংলাতে 100-100 পাইতে দেখিনি, বা 200 নাম্বার 200-200 পাইছে। তোমাদের কি কোনো এরকম ফ্রেন্ড আছে যারা বাংলাতে 100-100 পাইছে বা 200-200 পাইছে? যদি থাকে কমেন্ট করো, আর না থাকলে তাও কমেন্ট করবা যে না ভাই, পাই নাই আমি এরকম। তো আমি এটাকে জরিপ করতে চাচ্ছি যে আসলে কেউ কি কখনো বাংলাতে 100-100, 200-200 পেয়েছে কিনা। জাস্ট এটা জানতে চাই। আই এম কিউরিয়াস অ্যাবাউট ইট। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, প্রচুর প্রচুর পড়াশোনা করবেন। গুড বাই।